সেই ট্রেসি জ্যাকবসন আবার সেনাপ্রধানের সঙ্গেও দেখা করেন, তাকেও বুঝিয়ে দেওয়া হয়েছে যে কী কী করতে হবে। ভারতের তরফ থেকেও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে কি করতে হবে। এই 6 মার্চ এরকম একটা ডেট আসছে সামনে, তার মধ্যে যদি মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ না করে, সরে যদি না যান, তাহলে সরাসরি তাকে গ্যারেজ করা বা গ্রেপ্তার করতে হবে। তো ঠিক এখানে তোমার কাছে যেটা জানতে চাইব, সেনাপ্রধান কি ভারতের এই নির্দেশে কর্ণপাত করবেন, নাকি ভারতের মানে অন্য কোনো পাল্টে যাবে? দেখো, ওই যে প্রথমে আমরা কালকে আলোচনা করেছিলাম না যে 3 পয়েন্ট মাস্টার প্ল্যান, 3টে পয়েন্টের উপর দাঁড়িয়ে এই মাস্টার প্ল্যানটা সাজিয়েছে আমাদের অজিত ডোভাল। প্রথমটা হচ্ছে চাপ সৃষ্টি করে, একদমই চাপ সৃষ্টি করে মোহাম্মদ ইউনূসকে বাধ্য করা সরে যাওয়ার জন্য। যদি তাতে তিনি না যান তাহলে তাকে গ্রেপ্তার করা, এবং তাতেও যদি কোনো কাজ না হয় বা তাহলে সরাসরি সেনা পাঠানো, যার প্রস্তুতি ভারত নিচ্ছে। এই যে 3টে পরপর যে ধাপে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান 3 এরকমভাবে সাজানো আছে, তার মধ্যে প্ল্যান এর মধ্যে চাপটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং সেই চাপটা শুধু ভারত নয়, একদম মার্কিন যুক্তরাষ্ট্রও সরাসরি সেই চাপটা কিন্তু দিচ্ছে। এবার ওয়াকারুজ্জামান তো বরাবরই একটু ভারতপন্থী, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে ওয়াকারুজ্জামান কিন্তু ভারতপন্থী, এবং তিনি বিভিন্ন খোলাখুলি যে সাক্ষাৎকার দিয়েছেন কয়েকটা, তাতে কিন্তু তিনি পরিষ্কার বলছেন ভারতকে ছাড়া বাংলাদেশের এগোনো একেবারেই অসম্ভব। ফলে এই মুহূর্তে যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা বা প্রশাসনিক ব্যক্তিত্বরা যারা ক্ষমতায় আছেন, তারা চিন্তা করুন ভারতের বিরুদ্ধে না গিয়ে ভারতকে সঙ্গে নিয়ে কীভাবে এগোনো যায়, এটা তিনি খোলাখুলি বলেছেন। এইবার তারও তো কিছু বাধ্যবাধকতা আছে, যে তারও সেনার মধ্যে এরকম খবর পাওয়া দিয়েছিলাম যে একটা বিদ্রোহের আঁচ তৈরি হয়েছিল, এবং একদম আড়াআড়ি বিভক্ত হয়ে গেছিলো, সেনাপ্রধানকেও সরিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়ে গেছিলো। তুমি দেখো যত সময় এগোচ্ছে সেই গল্পগুলো কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে, লাস্ট তুমি 15 দিনে এরকম কোনো কিছু পাচ্ছ না, কারণ এই পুরো ব্যাপারটাকে কিন্তু চেপে দেওয়া হয়েছে, এবং চাপটা মহান শক্তিধর দুটি দেশ তারা যখন এক জায়গায় দাঁড়িয়ে কিছু ডিসিশন নিয়ে ফেলে, তখন বাংলাদেশের মতন ক্ষুদ্র এবং অর্থনৈতিকভাবে প্রবল দুর্বল কোনো দেশের পক্ষে আর কিছু করার থাকে না। একদিক দিয়ে পাকিস্তান চাপ খাচ্ছে, তাহলে সেই চাপটা এসে বাংলাদেশের ঘাড়েও পড়বে। অপরদিকে সরাসরি বাংলাদেশকে নিয়ে যখন দুটি দেশ আলোচনা করে ডিসিশন নিয়ে ফেললো, তখন বাংলাদেশের আর কিছু করার থাকবে না। ফলে সেনাপ্রধানের হাতে এখন মোটামুটি প্রভূত ক্ষমতা আছে, এবং তিনি ভিতরে চেষ্টাও করবেন মোহাম্মদ ইউনূসকে সেফ প্যাসেজ দিতে, যেরকমভাবে শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল, ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তেমনি ইউনূসকে বাক্স প্যাটরা গুছিয়ে তাকে ফ্রান্সের বিমান ধরিয়ে দেওয়া যায়। এবং যদি তিনি সেটা করতে না পারেন, তাহলে নিশ্চয়ই তিনি ভারতের সঙ্গে যোগাযোগ করবেন, এবং পাশা পাল্টে যাওয়ার কোনো ব্যাপার এখানে নেই উৎপলদা, কারণ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি অনেক কিছু মজুদ আছে ভারতের সাথে, এবং পুরো বিষয়টাতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সহায়তা করছে। তুমি যখন বলছিলে বিএনপির সঙ্গে ভারতের কূটনৈতিক মহলে যোগাযোগ চলছে, তাহলে বিএনপি কেন ভারতের সঙ্গে যোগাযোগ করছে? দেখো, যখনই পালাবদল হলো তখনই বিএনপি খুব লাফিয়েছিল যে এবার তারাই ক্ষমতায় চলে আসবে, তারা সরকার গঠন করবে। কিন্তু যত সময় গিয়েছে তত বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা আলাদা। বিএনপিও কিন্তু ইসলামপন্থী, একদম উদারপন্থী নয়। এটা মানে ওরা অনেকটা ওই সাপও ওই শ্যামও রাখি কুলও রাখি এরকম একটা পর্যায়ে, মানে আওয়ামী লীগ যেমন একেবারেই উদারপন্থী, তারা ধর্মনিরপেক্ষতাটাকে নিয়ে নীতি নিয়েই চলে, কিন্তু বিএনপি ধর্মনিরপেক্ষ নীতিটা উপর রাখে, যা এইসব আলোচনার ব্যাপার নয়। কিন্তু বিএনপি সেই মুহূর্ত থেকে যখন ভেবেছিল যে তারা ক্ষমতায় চলেই আসবে, কিন্তু যখন দেখতে পারলো যে কোনো মতেই মোহাম্মদ ইউনূস তার উদ্দেশ্য আলাদা, এই ছাত্র নেতাদের উদ্দেশ্য আলাদা, এবং পুরো তদারকি সরকার, এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলো, নাগরিক কমিটি,
যেটাকেই বলো, বা নতুন যে রাজনৈতিক দল হতে চলেছে, সব কিছুতেই পিছন থেকে কলকাঠি নাড়ছে জামায়াতে ইসলাম এবং কিছু কট্টরপন্থী তার সহযোগী সংগঠনগুলো। এখানে বিএনপিকেও তারা সাইড করে দিতে চাইছে, কারণ তাদের যে পুরো পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশকে একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত করবে। যেমন পাকিস্তানের নামে এর আগে লেখা থাকে না, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তেমনি বাংলাদেশটাও সেই রকমভাবে করতে তারা চাইছিল। এবং সেটা করলে এই যে বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল হয়ে যাবে। নতুন সংবিধান লেখার সময় সেই সংবিধান ইসলামী রীতিনীতি অনুসারে চলবে। তখন কিন্তু বিএনপির আর কোনো ক্ষমতা থাকবে না। হ্যাঁ, এইটা বিএনপি মেনে নিতে পারেনি, কারণ এখনকার বর্তমান সংবিধান অনুসারে তারা কিন্তু রীতিমতন ভোটে লড়তে পারে, নানা রকম বিরোধী দলের আসনে গিয়ে বসতে পারে, অনেক কিছু রয়েছে যেটা গণতান্ত্রিক দেশে হয়। কিন্তু ইসলামিক কান্ট্রিতে তো তাদের চিন্তাভাবনা আলাদা হয়, তাদের নিয়মকানুনও আলাদা হবে, এবং সেক্ষেত্রে বিএনপির বলচাল কমে যাবে, বিএনপির গুরুত্ব কমে যাবে, এবং সেটা হলে বিএনপির কাছে মহাবিপদ। এবং সেই কারণেই তারা ওই মুহূর্তে ভারত যখন বুঝতে পারলো যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে, সেই ফাঁক দিয়ে বা ফাটলটা দিয়ে ভারত সেখানে এন্ট্রি নেয় এবং রীতিমতো কূটনৈতিক স্তরে বিএনপির সঙ্গে যোগাযোগ রেখে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমরা থাকো, আমরা আছি, আওয়ামী লীগকে জমি দাও, আওয়ামী লীগ তোমরা যেরকম আগে লড়াই করছিলে সেরকমভাবে করো। হ্যাঁ, যেটা মাঝখানে হয়েছে সেটা আমরা মেনে নিচ্ছি যে আমরা আপনাদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রাখিনি, পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গেও যোগাযোগ রাখবো, আপনারা ক্ষমতায় যদি আসেন তাহলে